ইঙ্গিত। এই পুরো পরিস্থিতি গভীর চিন্তায় ফেলেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সম্প্রতি এনডিটিভিকে দেয়া, ভারতের বিখ্যাত সংবাদ প্রতিষ্ঠান মিডিয়া, সেই এনডিটিভিকে দেয়া একটি বিস্ফোরক সাক্ষাৎকারে শেখ হাসিনা এই চরমপন্থী উত্থান নিয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি নিজের জীবনের চরম ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি দ্রুত দেশে ফিরে যাওয়ার কথা ঘোষণা করেছেন। কেন শেখ হাসিনা এই মুহূর্তে দেশে ফিরতে মরিয়া? কারণ বাংলাদেশে ইসলামিক সন্ত্রাসবাদ শেকড় গেড়ে বসে গেছে এবং যত দিন যাচ্ছে তাদের শেকড় শক্ত হচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়ের ভেতরের সত্যতা উন্মোচন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত গুরুতর। প্রথমে আসি, এই যে ভিডিওটা আপনারা দেখলেন, ঢাকা রাজপথে হামাস ও আইসিসের পতাকা। বন্ধুরা, ঘটনার গভীরে যাওয়া যাক। গত কয়েকদিনে ঢাকার শাহবাগ, পল্টন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কিছু মিছিল প্রত্যক্ষ করা গেছে। প্রথম মনে করা হচ্ছিল এগুলো হয়তো সাধারণ ফিলিস্তিনপন্থী কোনো সাধারণ সমাবেশ, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই মিছিলগুলোতে ফিলিস্তিনের জাতীয় পতাকার চেয়েও বেশি প্রাধান্য পাচ্ছে হামাসের সাদা পতাকা এবং তাওহীদের লোগো সম্বলিত কিছু বিশেষ কালো পতাকা, যা হুবহু আইসিস বা আল কায়দার ব্যবহৃত পতাকার মতো। সাধারণত আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশের ওপর অন্যায় হলে তার প্রতিবাদ করা নাগরিকদের অধিকার, কিন্তু যখন সাধারণ প্রতিবাদের আড়ালে হামাস বা আইসিসের মতো উগ্রপন্থী গোষ্ঠীর প্রতীককে সামনে আনা হয়, তখন বুঝতে হবে এর পেছনে অন্য কোনো মাস্টার মাইন্ড, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছে। বাংলাদেশে এই ধরনের পতাকার প্রকাশ্য প্রদর্শন অত্যন্ত নজিরবিহীন। বিগত 1.5-2 দশকে বাংলাদেশে উগ্রপন্থী সংগঠনগুলোকে কঠোর হাতে দমন করে রেখেছিলেন শেখ হাসিনা। তিনি 560টা মসজিদ, মডেল মসজিদ তিনি স্থাপন করেছিলেন বলে তার সমালোচনা করা হয়। কিন্তু মনে রাখতে হবে, মসজিদ মানে ধর্মনিরপেক্ষ, মানে ধর্মহীনতা নয়। বাংলাদেশের বেশিরভাগ মানুষ তারা হচ্ছেন ইসলাম বা মুসলিম, তারা সেই মানুষদের, তাদের জন্য মসজিদ যদি তৈরি করাকে কখনোই বলা যায় না যে এটা শেখ হাসিনার যে সাম্প্রদায়িক মনোভাবের প্রতীক, এটা কখনোই বলা যায় না। বরং মসজিদ তিনি 560টা মসজিদ তিনি প্রতিষ্ঠা করেছিলেন সৌদি আরবের টাকায়, দেশের টাকায় নয়। কিন্তু সাথে সাথেই তিনি এটাও করেছিলেন, উগ্রপন্থী সংগঠনগুলোকে কঠোর হাতে দমন করে রেখেছিলেন। জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিমের মতো সংগঠনগুলোর এই নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান রাজনৈতিক শূন্যতার সুযোগ নিয়ে এই উগ্রবাদী শক্তিগুলো আবার গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। এটা রাজনৈতিক শূন্যতা বলবো না, কারণ এখন তো বাংলাদেশে সেখানে নির্বাচিত সরকার আছে, সুতরাং রাজনৈতিক শূন্যতা বলাটা ভুল। বরং এই সরকার এবং তার আগে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার, এদের প্রকাশ্য মদত পেয়ে আজকে এই সাম্প্রদায়িক শক্তিগুলো, সন্ত্রাসবাদী শক্তিগুলো তাদের গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। তারা সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে। আর এই পুরো বিষয়ের উপর প্রশাসনের রহস্যময় নীরবতা, পুলিশ এবং আর্মি, এখনো তো আর্মি মাঠে আছে, তারা উঠে যায়নি, তারা কিন্তু নীরবতা পালন করছে। এবার আসি এই ঘটনার, এটাই হচ্ছে সবচেয়ে রহস্যময় এবং উদ্বেগজনক অধ্যায়। সেটা হলো এই ধরনের নিরাপত্তা সংস্থাগুলোর তারা একেবারে সম্পূর্ণ নিশ্চুপ, রহস্যময় এবং উদ্বেগজনক ভাবে নিশ্চুপ। এই সমস্ত মিছিল কোনো গলির ভেতরে বা গোপনে হচ্ছে না। ঢাকার বুকে যেখানে শত শত সিসিটিভি ক্যামেরা রয়েছে, যেখানে সার্বক্ষণিক পুলিশি পাহারা আছে, যেখানে আর্মি রয়েছে মাঠে, সেখানে এই ঘটনা ঘটছে। অথচ সংবাদ মাধ্যম যখন পুলিশ প্রশাসনকে এই বিষয়ে প্রশ্ন করে, তখন তাদের উত্তর অদ্ভুত। পুলিশ আধিকারিকরা সোজা জানিয়ে দিচ্ছেন, আমরা এই বিষয়ে কিছুই জানি না, আমাদের কাছে কোনো তথ্য নেই, কারা পতাকা লাগাচ্ছে আমরা জানি না। ভেবে দেখুন, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাজধানীতে গ্লোবাল টেররিস্ট অর্গানাইজেশন গুলো তাদের প্রতীক নিয়ে মিছিল করে যাচ্ছে, আর ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সংস্থাগুলো
বলছে তারা কিছুই জানে না, এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? এর পেছনে দুটি বড় কারণ থাকতেই পারে। দেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং তারপরে যে বিএনপি সরকার, তারেক রহমানের সরকার, তারা তাদের প্রকাশ্য মদতে আইন শৃঙ্খলা ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছে যে উগ্রপন্থীদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের নেই। আজকে উগ্রপন্থীরা ছাত্রলীগের কর্মীদের তাদেরকে অপহরণ করছে, তারপর তুরাগ নদীতে তাদের লাশ ভেসে উঠছে। এটা দেশে আইন শৃঙ্খলা রক্ষার এটা নমুনা? দ্বিতীয়ত, প্রশাসনের ভেতরে এমন কিছু উপাদান ঢুকে পড়েছে যারা এই ইসলামিক চরমপন্থীদের ব্যাকডোর সাপোর্ট বা পরোক্ষ মদত দিচ্ছে। যদি দ্বিতীয় কারণটি সত্যি হয়, তবে তা বাংলাদেশের সাধারণ মানুষ শুধু নয়, প্রতিবেশী রাষ্ট্র ভারতের জন্য এক বিরাট বড় সিকিউরিটি থ্রেট বা নিরাপত্তা হুমকি। আর ইসলামিক সন্ত্রাসবাদের গভীর শেকড়, এই বিষয়ে কয়েকটা কথা বলতেই হয়। এই যে হামাস বা আইসিস এর পতাকা ওড়ানো, এটা কিন্তু কেবলই একটা প্রতীকী বিষয় নয়, এটা আসলে একটা ডেমো বা ট্রেলার। উগ্রপন্থীরা, উগ্রবাদীরা, সন্ত্রাসবাদীরা বিশ্বকে এবং বাংলাদেশের আম জনতাকে দেখাতে চাইছে যে এখন তাদের সময় এসেছে, এবার বাংলাদেশে তাদের খেলা চলবে। আর তারা চালাচ্ছেও। বিগত কয়েক মাসে বাংলাদেশের কারাগারগুলো থেকে বহু চিহ্নিত উগ্রপন্থী ও নিষিদ্ধ সংগঠনের নেতাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে জামিনে, বা তাদের বিরুদ্ধে কেস তুলে নেওয়া হয়েছে, মামলা তুলে নেওয়া হয়েছে। হিজবুত তাহরির বা আনসার আল ইসলামের মতো নিষিদ্ধ সংগঠনগুলো এখন প্রকাশ্যে পোস্টারিং করছে, সেমিনার করছে, হুমকি দিচ্ছে নানা রকম। পাকিস্তানের সাথে এই সরকার তারা প্রণয় ঘটিয়ে পাকিস্তান থেকে উগ্রপন্থা সন্ত্রাসবাদকে আমদানি করছে বাংলাদেশে। সোশ্যাল মিডিয়ায় তরুণ প্রজন্মকে টার্গেট করে উগ্রবাদী প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। যখন কোনো দেশে অর্থনৈতিক অস্থিরতা চলে, যখন বেকারত্ব বাড়ে এবং রাজনৈতিক স্থিতিশীলতা থাকে না, তখন উগ্রবাদী শক্তিগুলোর জন্য যুব সমাজকে মগজ ধোলাই বা ব্রেন ওয়াশ করা খুব সহজ হয়ে যায়। আজ যারা হামাসের পতাকা নিয়ে ঘুরছে, কাল যে তারা হাতে অস্ত্র তুলে নেবে না, তার গ্যারান্টি কে দেবে? এই শিকড়টা যদি একবার মাটির গভীরে চলে যায়, যেটা অনেকটা গভীরে ইতিমধ্যেই চলে গেছে, তবে বাংলাদেশ আর একটা আফগানিস্তান বা সিরিয়ায় পরিণত হতে বেশি সময় লাগবে না। আর এজন্যই শেখ হাসিনার উদ্বেগ এবং এনডিটিভিকে বিস্ফোরক সাক্ষাৎকার তিনি দিয়েছেন। বাংলাদেশের এই ভয়াবহ রূপান্তর কিন্তু এড়ানো যায়নি দিল্লির বা বিশ্ব রাজনীতির নজর থেকে। বিশ্ব রাজনীতি, ভারত, তারা সবাই জেনে গেছে বাংলাদেশে এখন কি হচ্ছে। আর এই পুরো পরিস্থিতি সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আপনারা জানেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি ভারতে আছেন। সম্প্রতি ভারতের বিখ্যাত নিউজ চ্যানেল এনডিটিভিকে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারে শেখ হাসিনা এই প্রথম স্পষ্ট ভাষায় বলেছেন যে তিনি বাংলাদেশে এই চরমপন্থী